সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। কঠোর প্রতিশোধের কথা বললেও লড়াই থেকে বেশ খানিকটা পিছু হটেছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েল সম্ভবত প্রতীকী হামলা চালিয়ে আত্মসম্মান রক্ষার চেষ্টা করবে। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পরও ইরান নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েল মন্ত্রিসভা। ইসরায়েলি মিডিয়া বলছে ইরানের বিরুদ্ধে বড় হামলার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। সময়মতো হামলার কথা বলে যুদ্ধ এড়াতে চাচ্ছে তেল আবিব। এর মধ্যে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ইরানের কৌশলী পদক্ষেপের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট। ইরানের ওপর আঘাত এলে আগের চেয়ে বিস্তৃত ও বেদনাদায়ক হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। এদিকে ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে আঘাত অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধক্ষ। ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার জানিয়েছে রাশিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান অংশীদারিত্ব মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন এই সম্পর্ক মার্কিন বিরোধী যুদ্ধে রাশিয়াকে এবং ইসরায়েল বিরোধী যুদ্ধে ইরানকে যথেষ্ট শক্তিশালী করেছে। খবরে বলা হয় মার্চে রাশিয়ার আমন্ত্রণে রুশ অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছে 17 সদস্যের একটি ইরানি প্রতিনিধি দল। সেখানে এমন একটি প্ল্যান্টও ছিল যেখানে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলায় ইরানের শাহেদ ড্রোন ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। এই যুদ্ধে বিপুল মার্কিন সহায়তার পরও ইউক্রেন ধুঁকছে। এরপর ইরানি প্রতিনিধি দলের রুশ অস্ত্র কারখানা সফরকে ভয় জাগানিয়া হিসেবে দেখছেন পশ্চিমা গোয়েন্দারা। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক বিশেষজ্ঞদের বরাতে ওয়াশিংটন পোস্ট বলেছে ইরানকে উন্নত ফাইটার জেট এবং বিমান প্রতিরক্ষা প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছে রাশিয়া। এখন ইসরায়েল যদি ইরানে হামলার পরিকল্পনা নেয় সেক্ষেত্রে রুশ যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে যথেষ্ট শক্তি যোগাবে। খবরে বলা হয় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষ সহায়তার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। ইরান ইসরায়েল উত্তেজনায় চীনের ভূমিকা স্পষ্টত ইরানের পক্ষে। অনেক বিশ্লেষক বলছেন ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরান ভালোভাবেই এগিয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি আরও স্পষ্ট হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের কৌশলী এবং বুদ্ধিদীপ্ত জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে পুতিন বলেন যে অপরাধ সংঘটিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইরান যা করেছে তাতে ইরানের রাজনীতিবিদদের কৌশলী এবং যৌক্তিক পদক্ষেপের দিকটি ফুটে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন দামেস্কে ইরানি কনসুলেটের বিরুদ্ধে ইসরায়েলের হামলা সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। পুতিন বলেন আমরা বিশ্বাস করি ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি বলেন আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি ইরান বৃহত্তর শক্তির সঙ্গে দেশের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেবে এবং তা হবে আগের প্রতিক্রিয়ার চেয়ে বিস্তৃত এবং বেদনাদায়ক। মিডল ইস্ট মনিটর জানিয়েছে ইরানের নজিরবিহীন হামলার জবাবে দেশটিতে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এবং এ সম্পর্কিত গোয়েন্দা তথ্যের বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে তেল আবিবের এই মনোভাবের কথা জানিয়েছেন। সূত্র বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে ইরানের হামলার পর তাদের এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া দরকার। জ্যেষ্ঠ ওই প্রশাসনিক কর্মকর্তা বলেন নিজেদের পরিকল্পনা কি এবং সেটি কখন ঘটতে যাচ্ছে সে বিষয়ে দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনও কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। তিনি বলেন আমরা আশা করব ইসরায়েল আমাদের এক ধরনের সতর্কবার্তা দেবে যাতে আমাদের সেনাদের সুরক্ষায় আমরা প্রস্তুত থাকি। এটি শুধু সামরিক বিষয় নয় বরং পুরো অঞ্চলে আমাদের কূটনৈতিক মিশনের জন্য। ওই কর্মকর্তা বলেন এখন যে কোনো অতিরিক্ত পদক্ষেপ অন্যান্য পাল্টাপাল্টি ঘটনার সম্ভাবনার দুয়ার খুলবে যা খুবই ভয়ঙ্কর হতে পারে। এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইসরায়েল হামলা চালালে এর জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না তেহরান। কয়েক সেকেন্ডের মধ্যেই 10 গুণ বেশি ভয়াবহতার সঙ্গে এর জবাব দেওয়া হবে।
খবরে বলা হয়, সম্ভাব্য পাল্টা হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং হিসেবি জবাব দিয়েছে। তিনি বলেন, ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েলের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে সেই সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন। মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিয়াকাওয়ার সঙ্গে ফোনালাপে দুই মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানি কনসুলেট ভবনে হামলার বিরুদ্ধে জাপানের সুস্পষ্ট অবস্থান এবং নিন্দার কথা উল্লেখ করে ইয়োকো কামিকাওয়া বলেন, কূটনৈতিক মিশনগুলোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এদিকে সম্ভাব্য হামলা পাল্টা হামলার শঙ্কার মধ্যে জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিহারা মিনোরু মঙ্গলবার বলেছেন, ইসরায়েল থেকে জাপানি নাগরিকদের সরিয়ে নিতে 3টি পরিবহন বিমান প্রস্তুত রেখেছেন তারা। বেলজিয়ামের খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাকনিয়ার বলেছেন, ইরান শনিবার রাতে ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবিব প্রতিহত করতে পেরেছে। এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি ইরানের হামলা মোকাবেলায় ইসরায়েলের ব্যর্থতার কথা তুলে ধরেন। যে ম্যাগনিয়ার বলেন, সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার পর ইসরায়েল ইরানের শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য 1 সপ্তাহের বেশি সময় পেয়েছে। ইরান এই হামলায় বেশিরভাগই পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এগুলো ছোড়া হয়েছে। এরপরও ইসরায়েল একা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি। তাদেরকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জর্ডানের সহায়তা নিতে হয়েছে। বেলজিয়ামের এই সাংবাদিক তার পোস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের দ্বিমুখী অবস্থানের কথাও তুলে ধরেন। ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, তখন মঙ্গলবার ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি সহ বেশ কিছু অবস্থানে আঘাত এনেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এয়ার ট্রাফিক ঘাঁটিতে হামলায় তারা রকেট এবং আর্টিলারি অস্ত্র ব্যবহার করেন। এদিন তারা কিরিয়াত শমোনা ব্যারাকে, ইসরায়েলি ইস্টার্ন ব্রিগেড 769-এর কমান্ড হেডকোয়ার্টার এবং জাতুনে 146তম ডিভিশন কমান্ড হেডকোয়ার্টারেও হামলা করেন। এই হামলায় কাতিউশার রকেট ব্যবহৃত হয়। বেলা 2:25 ইসরায়েলের 2 অবস্থানে ড্রোন হামলার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। হিজবুল্লাহ বলেছে, এতে দখলদারদের আয়রন ডোম ব্যাটারি ধ্বংস হয়েছে এবং এর ক্রুদের মধ্যে অনেকে হতাহত হয়েছেন। 3:40 শেবা ফার্মের জিবদাইন ব্যারাকে রকেট হামলা করেন তারা। 5:45 বাগদাদি সাইটে আর্টিলারি হামলা চালানো হয়। এর 8 ঘণ্টা পর কফর সুবার সামাকা সাইটেও একই অস্ত্রের মাধ্যমে আঘাত হানে হিজবুল্লাহ। এর 8 ঘণ্টা পর বেইত হিলাল সামরিক ঘাঁটিতে কাতিউশার রকেটের মাধ্যমে হামলা করা হয়। সন্ধ্যা 7:30টার দিকে তারা আঘাত করেন কিরিয়াত শমোনার ব্রিগেড হেডকোয়ার্টারে। এর পরপরই বিরকেত রিশার পাশে ইসরায়েলি সেনা সমাবেশে হামলা করেন লেবানিজ যোদ্ধারা। একই সময় মেরনের হেডকোয়ার্টারে আঘাত করে হিজবুল্লাহর কয়েকটি আর্টিলারি অস্ত্র। রাত 8:15টার দিকে তাদের কাতিউশার রকেট আঘাত করে জাতিউনের ইসরায়েলের ডিভিশন হেডকোয়ার্টারে। এদিন ইসরায়েলি বিমান হামলায় নিজেদের 3 যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ভয়ে উত্তর ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনকারীরা বাড়িঘরে ফেরার কথা আর ভাবছে না। 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে এবং যুদ্ধ শুরুর প্রথম দিকেই উত্তরাঞ্চল থেকে 40% ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের অন্য জায়গায় আশ্রয় নেয়। তারা এখন আর ওই অঞ্চলে ফিরে যেতে চান না। এর মধ্যে 27% বসতি স্থাপনকারী যারা ফ্রিল্যান্সার, তারা তাদের ব্যবসা সংক্রান্ত কার্যক্রম স্থায়ীভাবে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরাঞ্চলের 73% ফ্রিল্যান্সার মনে করছে এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি অক্টোবরের পর দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। আল মায়দিনের খবরে বলা হয়, মঙ্গলবার ও বুধবার সকালে গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি এবং তাদের সহযোগী যোদ্ধারা। ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় গ্যালিলির কয়েকটি শহরে বুধবার সাইরেন বাজানো হয়। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
পশ্চিম তীরের অন্তত 3টে স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা তীব্র লড়াই করেছেন বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ISW এবং সিটিপি। উত্তর গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা চালানো হয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। আল-কুদস ব্রিগেডসের তুবাস ব্রিগেড জানিয়েছে বুধবার সকালে তাদের যোদ্ধারা ইসরায়েলি সামরিক বুলডোজারে আইইডির বিস্ফোরণ ঘটিয়ে তাদের প্রতিহত করেছেন। তেল আবিবের পাশে রানানা এলাকায় ফিলিস্তিনি অভিযানে এক ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং 20 জন আহত হওয়ার ঘটনার পর দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের বনি নাইমে অভিযান চালাতে এসেছিল ইসরায়েলি বাহিনী। সেখানেও দখলদারদের প্রতিহত করেছেন আল-কুদসের যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন বলেছে, ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের ওপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। সংগঠনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি আল মায়াদিন টেলিভিশনকে মঙ্গলবার বলেছেন, ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকর্তারাও জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে যে শাস্তিমূলক হামলা হয়েছে তার মধ্য দিয়ে ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত। আল হিন্দি বলেন, ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরায়েলের নেই। সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইসরায়েল গাজার স্থলযুদ্ধে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন ইসলামিক জিহাদ নেতা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা কোনো কারণ ছাড়াই হয়নি। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী। তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোয়ান বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার ইরানের কনসুলেট ভবনে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ঘটনাবলী মূল্যায়ন করছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব দেশের নেতারা টেলিফোনে কথা বলেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ইরনা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ টেলিফোন আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। ফোন আলাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা ছড়িয়ে পড়া ও বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে গাজা পরিস্থিতি বিষয়ে গুরুত্ব পায়। আল জাজিরা বলেছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মধ্য গাজার মাগাজি এবং রাফার ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 33,843 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।